মোহাম্মদ ইউনূসের পদত্যাগের সম্ভাবনা, যে কোনো সময় ইস্তফা দিতে পারেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি কার্যত দিশেহারা। তার কারণ বাংলাদেশ সেনাবাহিনী, অন্যদিকে রাজনৈতিক দল বিএনপি এবং বাংলাদেশের সাধারণ জনগণ তারা কিন্তু মুখ ফেরাতে শুরু করেছে মোহাম্মদ ইউনূসের থেকে। আমি বলছিলাম নানান কিছু তলে তলে ঘটতেছে, হয়তোবা সামনে আসবে, তবে আজকে যে অভিযোগ এসেছে সেই অভিযোগ নিয়ে আমরা নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করছি। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। এবার নগদের 150 কোটি টাকা বেহাতের অভিযোগ উঠেছে নাহিদ ইসলামের সাবেক পিএর বিরুদ্ধে। ট্রাকারকে চাঁদাবাজির দায়ে এনসিপির এক সংগঠন। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে খেয়াল দিন। হ্যাঁ, আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে। দর্শক, শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন, তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই। চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো। একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন। তো দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই। চোদানের পুতার খালি টেকা কুমিল্লার বাসায় জোশের ঠেলায় কইয়ালাইছি। কারণ ভাই কারে বিশ্বাস করবেন, বরাবরই বলছিলাম নানান কিছু তলে তলে ঘটতেছে, হয়তোবা সামনে আসবে, তবে আজকে যে অভিযোগ এসেছে সেই অভিযোগ নিয়ে আমরা নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করছি। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। তখনই গলার মধ্যে ফাটা আওয়াজ আসছে, এবার কি আওয়াজ আসবে আমি জানি না। বড়ই দুঃখজনক বিষয়, 150 কোটি নাহিদের পিয়ে 150 কোটি টাকা মাইরা দিছে অভিযোগ নগদের। চিন্তা করেন তাহলে বাকিরা কত মারছে, মাত্র 9-10 মাসে এত বড় অ্যামাউন্ট। ওই আসিফের পিয়ের 313 কোটি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে শুনছি 400 কোটি। ভাই খালি কোটির খেলা। আর জুলাই আগস্টের যোদ্ধারা বৃষ্টি খেয়ে যারা মরা শুরু করছে এদের সংখ্যা আরো বড় হবে, কারণ ধান্দা সবার মতন করছে। যখন জিজ্ঞেস করছে টাকা কই থেকে আসছে, দিছে নাম বলা যাবে না, নাম বলবে কিভাবে। আসুন দেখি কি অভিযোগ। অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামের তৎকালীন পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের 150 কোটি টাকা মাইরা দেওয়া অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়া নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রী সহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে। নগদে তার কোনো পদ পদবি নাই, কিন্তু সেখানে অফিসও করেন। আর এই সকল অভিযোগ তুলেছে আপনার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বলছে যে নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মোর্শেদ এসব কাজে জড়িত কিনা। বাংলাদেশের রাজনৈতিক টেন্ডেন্সি বা কালচার বলে পিএ যদি 150 কোটি টাকার মালিক হয়, পিএর যিনি বস ছিলেন তিনি 1,500 কোটি টাকায় ধান্দা করার কথা। ফেসবুক পেজে এক পোস্টে ঝড় তুলেছেন রাশেদ। বলছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বিশেষ সহকারী মানে পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আসলেও নাহিদ ইসলাম দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ বা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটিও গঠন করেননি। প্রশ্ন থেকে যায় নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মোর্শেদ সকল কাজে জড়িত কিনা। অন্যথায় এসব বিষয়ে নাহিদ ইসলাম কেন চুপ ছিলেন বা কেন এখনো চুপ আছেন, ডটটা কোথায়। একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে রাশেদ বলছেন যে নগদের ডেপুটি সিইও মুইজ নাসিম তকির সাথে মিলে এই টাকাটা মাইরা দিছে আতিক মোর্শেদ। নগদের সীমাহীন লুটপাটের সঙ্গে জড়িত এবং মূল হোতাদের একজন হচ্ছে এই প্রতিষ্ঠানটির ডেপুটি সিইও মুইজ নাসিম তকি। গেল 18 মে তাকে বেইলি রোডের বাসা থেকে আটক করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ, কিন্তু আশ্চর্যজনক ভাবে পরদিন বিকেলেই তাকে কারাগারে না পাঠিয়ে ডিবি অফিস থেকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ আছে আতিক মোর্শেদের সরাসরি হস্তক্ষেপে ডিবি পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এক্ষেত্রে প্রশ্ন, পেছন থেকে কে আতিক মোর্শেদকে সাপোর্ট করে যাচ্ছে, কেই বা তাকে নগদ পরিচালনার দায়িত্ব দিল। রাশিদ বলছেন ডেপুটি সিইও এবং আতিক মোর্শেদ মিলে নগদের সবকিছু সামলাচ্ছেন। নগদ ভবনের 6 তলার একই রুমে নিয়মিত অফিস করছেন আতিক মোর্শেদ, অথচ মোর্শেদ নগদের কোনো কর্মকর্তা নন। এমনকি আতিক মোর্শেদ ক্ষমতার দাপট দেখিয়ে তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদের ম্যানেজার কমপ্লায়েন্স পদেও বসিয়েছেন। তাছাড়া চাকরি দিয়েছেন অনেক নিকটাত্মীয়দের। রাশেদ বলছেন নাহিদ ইসলামের একটা কথা আমার প্রায় কানে বাজে, আমাদের ডোনেট করেছে ধনীরা, কিন্তু কে সেই ধনী? নাহিদ ইসলাম কি পারবে এসবের দায় এড়াতেই আজকে পুলিশের হাতে আতিক মোর্শেদকে তুলে দিতে? বিশেষ সহকারীর এসব কাজের দায়ভার সুষ্ঠু তদন্ত ছাড়া নাহিদ ইসলামের এড়ানোর কোনো সুযোগ নেই। প্রত্যেকটা ছেলের মাশাআল্লাহ ভালোই ধান্দার খবর আসতেছে, তবে মুসলিম ভাইয়ের বউ বলে যাহা রটে কিছু না কিছু ঘটে। তবে এই ঘটাঘটিগুলা
পাওয়ার থাকতে এই দেশে কখনোই ভাইসা ওঠে না। পাওয়ার থেকে গেলে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর আসে। তবে শরীর স্বাস্থ্য জানান দিচ্ছে মাশাআল্লাহ দিনকাল ভালো যাচ্ছে। দেখেন যা মানে বিশেষজ্ঞরা বলতে পারেন যে আসলে ঘটনা কি। ভালো থাকে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি কার্যত দিশেহারা। তার কারণ বাংলাদেশ সেনাবাহিনী, অন্যদিকে রাজনৈতিক দল বিএনপি এবং বাংলাদেশের সাধারণ জনগণ তারা কিন্তু মুখ ফেরাতে শুরু করেছে মোহাম্মদ ইউনূসের থেকে, এবং এরপরই ভারতও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে চাপ সৃষ্টি করছে। আর এর মধ্যে অন্যতম যেটা বাংলাদেশের সরকারকে ভাবাচ্ছে সেটা হলো পুশিন, অর্থাৎ ভারতে বসবাসকারী অবৈধকারী যে সমস্ত বাংলাদেশি তাদেরকে পাঠিয়ে দিচ্ছে ভারত। আর এতেই ঘুম উড়েছে ইউনূস সরকারের। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এখন দিশেহারা। আর সেই দিশেহারা পরিস্থিতিতে যা খুশি মন্তব্য করছেন প্রধান উপদেষ্টা। তিনি দাবি করছেন ভারত নাকি বাংলাদেশকে ধ্বংস করে দিতে চায়। আসলে আতঙ্কে ভুগছেন তিনি। এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী, প্রধান রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের একাংশ ইউনূসের বিপক্ষে চলে গিয়েছে। আর অনেকে এটাই মনে করছে ভারত এই পরিকল্পনার পিছনে রয়েছে। বাংলাদেশ ইস্যুতে ভারত নীরব রয়েছে মানে এটা নয় চুপ করে বসে রয়েছে। আসলে ভারত ভিতরে ভিতরে গুটি সাজাচ্ছে। সম্প্রতি বাংলাদেশের তরফে ভারত বিরোধিতা এতটাই বেড়ে গিয়েছে, বিভিন্ন সময় বাংলাদেশকে যোগ্য জবাব দেওয়ার জন্য ভারত নানা রকম পদক্ষেপ করেছে। বাংলাদেশ এই মুহূর্তে সংকটে রয়েছে, আর সেই সময়টাকে কাজে লাগিয়ে ভারত দুভাবে জব্দ করছে বাংলাদেশকে। ভারত সব থেকে বড় সমস্যায় রয়েছে অবৈধকারী এবং রোহিঙ্গা, যারা ভারতে অবৈধভাবে বসবাস করছে বহুদিন ধরে, যারা ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালাচ্ছে তাই নয়, পরিসংখ্যা বেশি হওয়ার কারণেই একের পর এক রাজ্যে আধিপত্য ছড়াতে চাইছে, বিশেষত পশ্চিমবঙ্গ, দিল্লি, আসাম, কাশ্মীর। এদিকে মনে করা হচ্ছে ভারত একটি অপারেশন লঞ্চ করেছে। এর আওতায় ভারতের একাধিক রাজ্য ছোট ছোট গ্রুপকে টার্গেট করে রোহিঙ্গা এবং অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ধরপাকড় করছে। দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট এই সমস্ত জায়গায় এই ঘটনা লক্ষ্য করা গেছে। সেই আটক করা ব্যক্তিদের চিহ্নিত করে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত। পরিসংখ্যান বলছে ভারতের বিএসএফ প্রত্যেক দিন 100 থেকে 200 জন করে বাংলাদেশে পাঠাচ্ছে। এটা অবশ্য বাংলাদেশের সরকার ক্ষোভ প্রকাশ করছে, কিন্তু রোধ করতে পারছে না। আর এই পরিস্থিতিতে উত্তেজনা ছড়াচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। একটি বেসরকারি পরিসংখ্যান বলছে ভারতের মধ্যে প্রায় 10 থেকে 15 কোটি অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা রয়েছে। বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো নয়। আর এই সময়টাকে কাজে লাগেই ভারত বাংলাদেশে পুশিং করছে। যখন ভারত পুশিং করছে এবং সেখানকার সরকার সুদ চড়ালেও কিন্তু কিছু করার নেই বিজেপির। এর কারণ পুশব্যাক করলে নির্দিষ্ট করে নথি বা প্রমাণের দরকার, আর সেটা দেখাতে পারবে না বাংলাদেশ। পরিসংখ্যান বলছে মাত্র 7 দিনে বিজেপি ধরেছে 300 থেকে 500 জনকে। সেটা যতদিন যাবে সেই সংখ্যাটা বাড়তে থাকবে, আর বাংলাদেশের পরিস্থিতি ভয়ানক হবে। অন্যদিকে ভারত বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো নড়বড়ে করে দিয়েছে। প্রথমে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে দিয়েছে ভারত। 2000 কোটি টাকা ধাক্কা বাংলাদেশের। সরাসরি ধাক্কা লেগেছে বস্ত্র শিল্পে। এর ফলে বাংলাদেশকে সুতো দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত, আর সেই সুতো ঘুরপথে বেশি দাম দিয়ে কিনছে বাংলাদেশ। শুধু তাই নয়, স্থলপথে ভারত বেশ কিছু পণ্য আমদানি করা বন্ধ করে দিয়েছে। বছরে $700 মিলিয়ন ক্ষতি হয়েছে বাংলাদেশের। এছাড়াও চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি 4% নিচে নেমেছে। বাংলাদেশের এই অর্থনৈতিক পরিস্থিতিতে কোনো কোনো বাংলাদেশি ব্যবসায়ী আশঙ্কা করছেন এই মুহূর্তে যে পরিস্থিতিতে পৌঁছেছে তাতে দেশের দুর্ভিক্ষ না দেখা যায়। কারণ বহু কারখানা বন্ধ হয়ে গিয়েছে, কর্মী ছাঁটাই হচ্ছে। যে সমস্ত কারখানাগুলো খোলা রয়েছে সেই সমস্ত কারখানাগুলি শ্রমিকদের বেতন দিতে পারছে না। এমনিতেই নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ। দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের, যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনি কি বলতে চান? এই যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত। আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু, সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে, এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন। তো দর্শক এখন আপনার মতামতটা করুন। তো কথা আর বাড়াবো না, অনেক সময় ছিলেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে। তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।